সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা অর্থনীতি বিষয় নিয়ে পড়ব, নবম শ্রেণীর অর্থনীতি। আজকে আমরা অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ ধারণাসমূহ সম্পর্কে জানার চেষ্টা করব। বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা আলোচনা করেছিলাম। সম্পদের শ্রেণী বিভাগ, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দ্রব্য, সেবা, পণ্য, এই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম বিগত ক্লাসগুলোতে। আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে আয়, সঞ্চয় এবং বিনিয়োগ। আয় বলতে আমরা কি বুঝি, সঞ্চয় এবং বিনিয়োগ বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। এই তিনটা জিনিসই কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় কিন্তু এইগুলোর আলাদা একটা মিনিং আছে। সাধারণত অর্থনীতিতে ইনকাম বলতে, সাধারণত আয় বলতে আমরা যেটাকে বুঝি, অর্থনীতিতে আয়ের কিন্তু একটা ডিফারেন্ট একটা মিনিং আছে, সঞ্চয় বা বিনিয়োগে আলাদা একটা মিনিং আছে। আমরা আজকে এই তিনটা জিনিসকে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা তিনটা জিনিসকে আমরা আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। প্রথমে আসলো আয়। আয় বলতে আমরা কি বুঝি? ইনকাম। ইনকাম বলতে আমরা কি বুঝি? ধরে নাও তোমার বাবা মাস শেষে 50,000 টাকা বেতন পেল। এটা কি আয়? কি বলবে তোমরা? হ্যাঁ, এটা আয়। আমরা যদি অর্থনীতির ভাষায়, তাহলে আয়টাকে আমরা কি বলবো? তোমার বাবা যে 50,000 টাকা বেতন পেল, এটাকে আমরা আয় বলছি। ধরে নাও আবার তোমার বন্ধুর বাবা, উনি ব্যবসা করছেন, ব্যবসা করার পরে মাস শেষে ওনার যে মুনাফা আসলো সেটা কি? তাহলে সেটাও কি আয়? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটাও আয়। তাহলে আমরা কোন কোন জিনিসগুলোকে আয় বলবো? কোন কোন জিনিসগুলোকে আমরা আয় বলতে পারি? খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা। আমরা যদি এখানে স্লাইডে দেখি, আমরা অর্থনীতিতে আয় বলতে এক্স্যাক্টলি যেটা বুঝি সেটা হচ্ছে উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি অথবা এটার মালিক এক নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে আমরা বলছি আয়। একটা জিনিস খেয়াল করে থাকবে শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে উৎপাদনের উপকরণ। আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। এই 4টি হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। ল্যান্ড হচ্ছে ভূমি অথবা জমি, লেবার হচ্ছে শ্রম, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, দেন এন্টারপ্রাইজ হচ্ছে ব্যবসা বাণিজ্য। আমরা এই 4টা থেকে যে অর্থ পাই বা 4টা ব্যবহার করার পরে আমরা যে অর্থ পাই সেগুলোকে আমরা বলছি আয়। আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এই স্লাইডে একটা খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে শ্রমের জন্য প্রাপ্ত আয়কে মজুরি বলা হয়। আমি একটু আগে যে উদাহরণটা বললাম, কোন একজন মানুষ যখন চাকরি করে তখন উনি কিন্তু তার শ্রম বিক্রি করছেন। সে যে কোনো চাকরি হোক না কেন, যে কোনো চাকরি হোক না কেন, সেটা কিন্তু শ্রম বিক্রি করা। ছোট হোক বড় হোক, যে কোনো চাকরি হচ্ছে শ্রম বিক্রি করা। এই শ্রম বিক্রি করার পরে যেটা আমরা পাচ্ছি অর্থ, সেই অর্থটাকে আমরা কি বলছি? ওই শ্রমের আয়। তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? জমির জন্য প্রাপ্ত আয়কে খাজনা বলি। আমরা জমি যখন আমরা ভাড়া দিই, যে ভাড়াটা পেলাম জমির ব্যবহার করতে দেওয়ার এগেইনস্টে আমরা যে ভাড়াটা পেলাম সেটা হচ্ছে জমির জন্য আয়। তারপর আমরা কি দেখতে পেলাম? ধার করা অর্থ বা পুঁজি ব্যবহার করার জন্য যেটা পাচ্ছি। কেউ যদি টাকা ধার নেয় বা পুঁজি হিসেবে ব্যবহার করে বা মূলধন হিসেবে ব্যবহার করে, সেটার এগেইনস্টে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে ওটার জন্য আয়। সর্বশেষে আমরা যেটা পেলাম যে কোনো একজন উদ্যোক্তা বা এন্টারপ্রাইজ যদি সমস্ত খরচ মিটিয়ে যদি যে টাকাটা আয় করে মুনাফা হিসাবে, সেটা হচ্ছে তার জন্য আয়। আমরা তাহলে 4টা জিনিস পেলাম। একটা হচ্ছে আমাদের জন্য জমি, শ্রম, মূলধন এবং ব্যবসা প্রতিষ্ঠান। এই 4টা জিনিস থেকে আমরা যে টাকাটা আয় করি বা যে টাকাটা আমরা পাই, সেটাই হচ্ছে আমাদের জন্য ইনকাম অথবা আয়। এখানে শিক্ষার্থীদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদেরকে, একজন মানুষ বা একটা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনোভাবেই যখন টাকা পয়সা আর্ন করলো বা ইনকাম করলো, এই ইনকামের পুরোটাকেই সে খরচ করতে পারে না। বাস্তবিক অর্থে হচ্ছে না। যদি কোনো মানুষ ট্যাক্সেবল ইনকাম আর্ন করে, যদি তার আয়টা যদি ট্যাক্সের মধ্যে পড়ে, তাহলে তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে
সরকারকে ট্যাক্স দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটাই সে খরচ করতে পারবে, তার পুরো আয়টাই কিন্তু সে খরচ করতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, ট্যাক্স দেওয়ার পরে যে ইনকামটা থাকে সেটাকে আমরা বলছি ডিসপোজেবল ইনকাম। যে অংশটুকু ট্যাক্স দেওয়ার পরে থাকছে সেই অংশটুকুকে আমরা বলছি ডিসপোজেবল ইনকাম। সো ওই অংশটুকুই সে খরচ করতে পারছে। কথা হচ্ছে প্রত্যেককেই কি তাহলে ট্যাক্স দিতে হবে? না, যারা ট্যাক্সেবল ইনকাম আর্ন করে না তারা ট্যাক্স দিতে হবে না। একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম আছে, যে ইনকামের উপরে যদি তুমি উপার্জন করো তাহলে তোমাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। যদি ওই ইনকামের নিচে যদি তুমি উপার্জন করো তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে না। সো আমরা যে ইনকামটা বা আমরা যে আয়টা করি সে আয়ের পরে সরকারকে ট্যাক্স যেটুকু দেওয়া প্রয়োজন, যদি আমরা ট্যাক্সেবল ইনকাম আর্ন করি তো সরকারকে ট্যাক্স দেওয়ার পরে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের জন্য ট্যাক্সেবল ইনকাম বা আমাদের জন্য ডিসপোজেবল ইনকাম, যেটা আমরা খরচ করি। তাহলে আমরা পেলাম কোনটা? আয় হচ্ছে আমাদের যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন অথবা উৎপাদন উপকরণগুলোর এগেইনস্টে আমরা যে অর্থ পাই সেটাকে আমরা বলছি আয়। দ্বিতীয় হচ্ছে সেভিংস অথবা সঞ্চয়। সঞ্চয় বলতে আমরা আসলে কি বুঝি? একজন মানুষ যে টাকা আর্ন করে, যে টাকাটা সে আয় হিসাবে উপার্জন করে, সেই টাকাটা কিন্তু সে পুরোটাই খরচ করে না। যে টাকাটার কিছু অংশ সে খরচ করে, কিছু অংশ সে ভবিষ্যতের জন্য রেখে দেয়। যে টাকাটা সে ভবিষ্যতের জন্য রেখে দেয় সেটাকে আমরা বলছি সঞ্চয়। এখন একজন মানুষ যে টাকাটা আয় করলো সেই টাকা থেকে যে অংশটুকু সে খরচ করলো সেই অংশটুকুকেই আমরা বলছি সঞ্চয় অথবা সেভিংস। ধরে নেই কোনো একজন মানুষ 50,000 টাকা আয় করে, এই 50,000 টাকার মধ্যে সে যদি 40,000 টাকা তার দৈনন্দিন প্রয়োজনের জন্য খরচ করে, তার পরিবারের জন্য খরচ করে, তাহলে বাকি যে 10,000 টাকা থাকলো সেই টাকাটাকে আমরা বলছি সঞ্চয় অথবা সেভিংস। আমরা এখানে স্লাইডে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি। ইকুয়েশনটাকে বলা হয়েছে এরকমটা, S ইকুয়াল Y মাইনাস সি। এখানে S মানে হচ্ছে সেভিংস, যেটা সঞ্চয়, Y রিপ্রেজেন্ট করছে আমাদের ইনকাম। অর্থনীতিতে Y রিপ্রেজেন্ট করে ইনকাম এবং সি রিপ্রেজেন্ট করে কনজামশন অথবা ভোগ। সো আমাদের সেভিংস হচ্ছে কোনটা? আমাদের আয় থেকে ভোগটাকে বাদ দিলে আমরা পাবো সেভিংস অথবা সঞ্চয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমাদের ইনকামটা অনেক বেশি হয় কনজামশন থেকে তাহলেই কিন্তু আমরা সেভ করতে পারবো। কিন্তু যদি এমনটা হয় যে আমাদের যতটুকু কনজামশন তার চাইতে আমাদের ইনকাম কম, তাহলে কিন্তু আমরা টাকা সেভ করতে পারছি না। যদি একটু সহজ করে বলি, উদাহরণটা এমনটা, ধরে নাও পরিবারটা অনেক বড়, উপার্জন করা হচ্ছে মাত্র 20,000 টাকা, কিন্তু পরিবারের খরচ হচ্ছে 22,000 টাকা। তাহলে এই যে 2,000 টাকা অতিরিক্ত লাগছে সেটা সে কী হচ্ছে? সে তো টাকা সেভ করতে পারছেই না, উল্টো তাকে 2,000 টাকা প্রতি মাসে ধার করা লাগছে। এটাকে আমরা ইংরেজিতে বলি ডিজ সেভ। সে তো সঞ্চয় করতে পারছেই না, উল্টো তাকে আরও লোন করতে হচ্ছে, ধার করতে হচ্ছে তার পরিবারকে চালানোর জন্য। সো আমরা ইকুয়েশনটা থেকে সহজেই বুঝতে পারছি একটা মানুষ তখনই সেভ করতে পারবে যখন তার আয় তার ভোগের চাইতে বেশি হবে, যখন তার ইনকাম তার কনজামশনের চাইতে বেশি হবে, তখনই সে টাকাটা সঞ্চয় করতে পারবে। আদারওয়াইজ সে কিন্তু সঞ্চয় করতে পারবে না। এখানে একটা খেয়াল রাখতে হবে, আমাদের যে এই যে আমরা সঞ্চয় করার প্রবণতাটা বা আমরা যে সঞ্চয় করব কি করব না, বা কম করব না বেশি করব, সেটা কিন্তু অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। আমরা একটু আগে যে কথাটা বললাম, উদাহরণটা বললাম যে একজন মানুষ 50,000 টাকা উপার্জন করে, এই 50,000 টাকার মধ্যে সে 40,000 টাকাতে ব্যক্তিগত কাজে ব্যবহার করে বা দৈনন্দিন প্রয়োজনের জন্য সে ব্যবহার করে, আর 10,000 টাকা সে সঞ্চয় করে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি সবসময় 10,000 টাকাই সঞ্চয় করবে? বেশি করতে পারে না, কম করতে পারে না? হ্যাঁ, শিক্ষার্থীরা অবশ্যই সে বেশিও করতে পারে, কমও করতে পারে। সে চাইলে 35,000 টাকা খরচ করতে পারে, 15,000 টাকা সঞ্চয় করতে পারে, আবার সে 45,000 টাকা খরচ করতে পারে, মাত্র 5,000 টাকা সঞ্চয় করতে পারে। এখন এই যে সঞ্চয় বেশি হলো বা কম হলো, সেটা অনেক কিছুর উপর নির্ভর করছে। এখানে স্লাইডে দেওয়া আছে কি, খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, স্লাইডে দেওয়া আছে তার সঞ্চয়টা মূলত নির্ভর করে তার আয়ের পরিমাণের উপরে, তার পারিবারিক দায়িত্ববোধের উপরে, তার দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হারের উপরে।
আমাদের এই সঞ্চয়টা নির্ভর করে। সাধারণভাবে বোঝা যাচ্ছে যদি আয় বেশি হয় হয়তোবা সঞ্চয়ও বেশি হবে। স্বাভাবিকভাবে আমরা এটা বলতেই পারি, যার ইনকাম বেশি তার সেভিংসও বেশি, যার ইনকাম কম তার সেভিংসও কম। আবার এমন হতে পারে পারিবারিক দায়িত্ববোধ। পারিবারিক দায়িত্ববোধ কেমন? যদি পরিবার অনেক বড় হয়, পরিবারের সবার জন্য যদি টাকা পয়সা খরচ করতে হয়, যদি পরিবারের সবাইকে টেক কেয়ার করতে হয়, দেখাশোনা করতে হয়, তাহলে আমাদের টাকা পয়সা বেশি খরচ হবে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের সেভিংস কম হবে, সঞ্চয় কম হবে। কিন্তু যদি এমন হয় পরিবার ছোট, সবাইকে দেখাশোনা করতে হচ্ছে না, ছোট পরিবারের জন্য অল্প কিছু টাকা খরচ করলেই হচ্ছে, তাহলে হয়তোবা বেশি পরিমাণে টাকা সঞ্চয় করা যেতে পারে। আবার এখানে দূরদৃষ্টির কথা বলা হয়েছে, সামাজিক নিরাপত্তার কথাও বলা হয়েছে। আমরা জানি কোনো কোনো দেশে উন্নত যে রাষ্ট্রগুলো আছে সেই উন্নত রাষ্ট্রগুলোতে সামাজিক নিরাপত্তা বলয় হিসাবে এক ধরনের ভাতা দেওয়া হয়। সেখানে হয়তো টাকা সেভ করার ততটা প্রয়োজন দেখা যায় না। যদি কখনো কেউ জবলেস থাকে বা কেউ যদি চাকরিচ্যুত হয় বা তার যদি চাকরি না থাকে, তার সাথে সে হয়তোবা ওখান সরকার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা পায়, যেটা দিয়ে সে হয়তোবা চলতে পারে। সেটাকে আমরা বলছি সামাজিক নিরাপত্তার বলয়, যেটা সেটা উন্নত রাষ্ট্রগুলোতে সেটা কাজ করে। সেখানে হয়তো সঞ্চয়টাকে সঞ্চয়টা তত বেশি গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কিন্তু অনেক জায়গায় আমাদের মতো দরিদ্র দেশগুলোতে সঞ্চয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এই কারণে, কারণ যখন একজন মানুষ চাকরিচ্যুত থাকবে বা চাকরি ছাড়া থাকবে, যখন তার খারাপ সময় থাকবে, সেই জন্য তার সঞ্চয় থেকে তার পরিবারকে পরিচালনা করতে পারে বা তার দৈনন্দিন প্রয়োজনগুলো সে মেটাতে পারে। এই জন্য বলা হয় সামাজিক নিরাপত্তার বিষয়টাও সঞ্চয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সঞ্চয়টা সুদের হারের উপরও নির্ভর করে। যদি সুদের হার, আমরা যে টাকাটা সঞ্চয় করি কোথায় করি? ব্যাংকে করি। সো আমরা যে টাকাটা সঞ্চয় করব, কম করব না। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
কারণ আমরা কেন বেশি টাকা সঞ্চয় করার চেষ্টা করব? কারণ আমরা যত বেশি টাকা সঞ্চয় করব আমরা ভবিষ্যতে সেটা থেকে আরও অনেক বেশি রিটার্ন পাবো। যদি এমনটা হয় যে ব্যাংক আমাদেরকে কম সুদ অফার করছে, আমরা সুদ কম পাবো, তাহলে হয়তো আমরা টাকাটা বেশি সেভ না করে আমরা হয়তো বা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার চেষ্টা করব। একজন মানুষ সাধারণত যে টাকাটা আর্ন করে, ইনকাম করে, ওই টাকাটা সে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার পরে সে সঞ্চয় করে, অথবা যে টাকাটা তার থেকে যায় ওই টাকা দিয়ে সে ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো আছে যেমন সেলফোন, ল্যাপটপ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এগুলো কিনতে চায়। এখন সে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিনবে নাকি টাকাটা সে সঞ্চয় করবে, এটা নির্ভর করে ব্যাংকের সুদের উপরে। যদি ব্যাংক যদি অনেক বেশি সুদ দেয় তাহলে সে টাকাটা সেভ করতে চাবে ভবিষ্যতে ব্যবহারের জন্য। তো আমরা আজকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। একটা হচ্ছে আমাদের আয়, আয় কাকে বলে সেটা আমরা দেখলাম। দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, সঞ্চয় কাকে বলে সেটা আমরা শিখতে পারলাম। সঞ্চয় কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটাও আমরা দেখলাম। আর আয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের উৎপাদনের উপকরণগুলোর এগেনস্টে আমরা যে টাকাটা পাই সেটাই হচ্ছে আমাদের জন্য আয়। আজকে আমরা 3 নম্বর এবং সর্বশেষ যে টপিকটা সেটা আমরা শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? অনেক সময় শিক্ষার্থীরা, অনেক সময় সাধারণ মানুষ দুটোকে মিক্স আপ করে ফেলে। একটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, এটা একটা জিনিস, আর বিনিয়োগ অথবা ইনভেস্টমেন্ট হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস। অনেক সময় মানুষ দুটোকে একসাথে করে ফেলে, বিনিয়োগকেই মূলধন মনে করে, মূলধনকেই বিনিয়োগ মনে করে। মনে রাখতে হবে অর্থনীতিতে এই দুটো জিনিস একেবারেই আলাদা। বিনিয়োগ হচ্ছে, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে কোনটা তাহলে? বিনিয়োগ হচ্ছে আমরা অর্থনীতিতে যেই জিনিসটা, যে অর্থটা আমরা বিনিয়োগ করছি বা ব্যবহার করছি মূলধন জাতীয় দ্রব্য কেনার জন্য, সেটাকে আমরা বলছি বিনিয়োগ। খেয়াল রাখতে হবে, বিনিয়োগ বলছি আমরা কোনটাকে? মূলধন জাতীয় দ্রব্য কেনার জন্য যে টাকাটা আমরা ব্যবহার করছি সেটাকে আমরা বলছি বিনিয়োগ। মূলধন জাতীয় দ্রব্য কোনগুলো তাহলে? আমরা বলেছিলাম মূলধন জাতীয় দ্রব্য হচ্ছে যেই দ্রব্যগুলো ব্যবহার করে আমরা অন্য কোনো দ্রব্য উৎপাদন করতে পারি, যেমন ট্রাক্টর, কোনো একটা কলকারখানাতে বা ফ্যাক্টরিতে যে মেশিনারিজ সেগুলো। তো যে জিনিসগুলো ব্যবহার করে আমরা অন্য কোনো পণ্যদ্রব্য উৎপাদন করতে পারছি সেগুলোকে আমরা বলছি মূলধন জাতীয় দ্রব্য। এবং এই মূলধন জাতীয় দ্রব্য ব্যবহার করার জন্য বা মূলধন জাতীয় দ্রব্য কেনার জন্য আমরা যে টাকাটা ব্যবহার করব সেটাকেই আমরা বলছি বিনিয়োগ। সো খেয়াল রাখতে হবে মূলধন বা ক্যাপিটাল এক জিনিস এবং ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আলাদা জিনিস। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে কোনো একজন মানুষ নির্দিষ্ট সময় কলকারখানা 1 লক্ষ টাকার মূলধন সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করলো। ধরে নিই আমরা আলোচনাটাকে সহজ করার জন্য আমরা ধরে নিই কোনো একজন মানুষ 1 লক্ষ টাকার মূলধন সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করলো এবং এক নির্দিষ্ট সময়ের পরে সে আরও 50,000 টাকার মূলধনী সামগ্রী কিনলো। তাহলে তার মোট বিনিয়োগ কত হলো? তাহলে প্রথম সে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে সে ব্যবসা শুরু করেছিল। 1 লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করার মানে হচ্ছে সে 1 লক্ষ টাকা ব্যবহার করে সে মূলধনী দ্রব্য কিনে সে ব্যবসা শুরু করেছিল এবং নির্দিষ্ট সময়ের পরে সে আরও 50,000 টাকার মূলধনী সামগ্রী কেনাকাটা করলো। তাহলে তার টোটাল বিনিয়োগ কত, ইনভেস্টমেন্ট কত হবে? আগে ছিল 1 লক্ষ, পরে হলো আরও 50,000, তাহলে হলো 1.5 লক্ষ টাকা হচ্ছে তার বিনিয়োগ। তার মানে একটা জিনিস ক্লিয়ার এখান থেকে যে যখনই কেউ কোনো মূলধনী দ্রব্য কেনার জন্য কোনো অর্থ ব্যয় করবে সেটাকে আমরা বলছি বিনিয়োগ। এই 3টা জিনিস হচ্ছে আমাদের জন্য আয়, সঞ্চয় এবং বিনিয়োগ। শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে সঞ্চয় যেমন কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, বিনিয়োগও কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। খেয়াল রাখতে হবে বিনিয়োগ কিন্তু সবচেয়ে বেশি নির্ভর করে সুদের হারের উপরে। সুদের হার যদি অনেক বেশি হয় তাহলে অর্থনীতিতে বিনিয়োগ কমে যায়। কারণ যেসব উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করতে চায় বা ব্যবসা শুরু করতে চায়, তারা যদি দেখে যে ব্যাংক অনেক বেশি সুদ চার্জ করছে বা সুদের হার বেড়ে গেছে, তাহলে কিন্তু ওরা বিনিয়োগ করতে অনুৎসাহিত হয়। সো এই যে আমরা দেখলাম যে বিনিয়োগটা নির্ভর করে সুদের হারের উপর। আবার যদি সুদের হার যদি কমে যায় তাহলে কিন্তু উদ্যোক্তারা কিন্তু সহজে ঋণ নিতে চায় বা ওরা এই টাকাটা ঋণ নিয়ে ওরা ব্যবসা শুরু করার জন্য ওরা উৎসাহিত হয়। সো আমরা দেখলাম আজকে 3টা জিনিস, একটা হচ্ছে আয়, সঞ্চয় এবং বিনিয়োগ। সঞ্চয় কাকে বলে এবং সঞ্চয় কী বিষয়ের উপর নির্ভর করে, এবং বিনিয়োগ কাকে বলে, বিনিয়োগ কোন বিষয়ের উপর নির্ভর করে। বন্ধুরা খেয়াল রাখতে হবে বিনিয়োগ এবং
মূলধন দুটো কিন্তু একেবারে আলাদা জিনিস। মূলধন হচ্ছে শুধুমাত্র দ্রব্যগুলোকে আমরা বুঝবো মূলধন, এবং দ্রব্য কিন্তু কেনাকাটা করতে গিয়ে যে অর্থ ব্যয় করব আমরা, মূলধনী দ্রব্য কেনাকাটা করতে গিয়ে যে অর্থটা ব্যয় করব সেটাকে আমরা বলছি বিনিয়োগ। সো আমরা তিনটে জিনিস আজকে আমরা আলোচনা থেকে শিখলাম। আজকে আলোচনার শেষে বন্ধুরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। সেই বাড়ির কাজটা হচ্ছে আয়, সঞ্চয় এবং বিনিয়োগের ধারণা দাও। তুমি আয়, সঞ্চয় এবং বিনিয়োগ বলতে তুমি কি বুঝো সেটা তুমি তোমার নিজের ভাষায় লিখবে, উদাহরণ সহ লেখার চেষ্টা করবে, এবং সেটা তুমি তোমার বিশেষ শিক্ষককে দিয়ে দেখাবে। আশা করি তোমরা আমার ক্লাসটা পছন্দ করেছো, আশা করি আমার ক্লাসটা তোমার ভালো লেগেছে। যদি তোমরা পুনরায় আমার ক্লাসটা দেখতে চাও, তোমরা কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজে তোমরা দেখতে পারবে, এবং ইউটিউব চ্যানেলও তোমরা এটা দেখতে পারবে। আমি আশা করব আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ বা মতামতগুলো আমাদেরকে জানাবে, আমাদেরকে ইমেল করবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।